যে দুটো ফাউন্ডেশনাল এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, ডিফেন্স এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কি জিসোমিয়া আর একটা হচ্ছে কি আকসা। হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে ১৭০ জন, তার মধ্যে ৯০ জনই শিশু, নারী। কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকে যারা ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছে, অনেকেই আছেন বাংলাদেশে, তারা বলছে মৃতের সংখ্যা ৫০০ জনের অধিক হতে পারে। চাঁদাবাজির যে চিত্রটা সেটা আগেও যা ছিল এখনো তাই আছে, সিস্টেম পাল্টাইছে কিন্তু চাঁদা বন্ধ হয়নি। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা আমাদের প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে এমনি বৈশ্বিক যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছে। তো এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার জামান। শাহরিয়ার ভাই, কি ধরনের চুক্তি এবং চুক্তিতে কি থাকছে আর আলোচনা বা কি হচ্ছে? ধন্যবাদ। যে দুটো ফাউন্ডেশনাল এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, ডিফেন্স এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কি জিসোমিয়া আর একটা হচ্ছে কি আকসা। জিসোমিয়া হচ্ছে কি জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, আর আকসা হচ্ছে কি অ্যাকুইজিশন অফ ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই দুটোকেই ধরা হয় যে ফাউন্ডেশনাল এগ্রিমেন্ট। আমরা সবাই জানি যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা একটা জায়গায় এসে আটকে রয়েছে এবং এই জায়গাটাতে যদি আরও উপরের ধাপে নিতে হয়, তাহলে তাদের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের প্রয়োজন হয় এবং সেই স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের অন্যতম বড় উপাদান হচ্ছে কি এই ধরনের ডিফেন্স প্যাক্টই বলবো, ডিফেন্স চুক্তি, যেটার মাধ্যমে যদি আমি জিসোমিয়াটা বলি, এইখানে যেটা বলা হবে যে একটা পার্টিকুলার ইন্টেলিজেন্স ইনফরমেশন বা যে কোনো ধরনের ইনফরমেশন যদি ইউএসএ বাংলাদেশের সাথে শেয়ার করে বা রেসিপ্রসিটি বেসিসে বাংলাদেশে যদি তাদের সাথে শেয়ার করে, তাহলে এটা অন্য কোনো থার্ড পার্টি কাউকে এটা বলা যাবে না। সেটাই জিসোমিয়া প্যাক্টের, এটা একটা কমিটমেন্ট যে সে ফর এক্সাম্পল যে একটা সফিস্টিকেটেড উইপেন আমরা বাংলাদেশ ক্রয় করলো আমেরিকার কাছ থেকে এবং আমেরিকা ওই সফিস্টিকেটেড অস্ত্রটা সম্পর্কে বাংলাদেশকে কোনো পার্টিকুলার তথ্য প্রদান করলো, এক্ষেত্রে বাংলাদেশের যে কমিটমেন্ট হবে যে এই পার্টিকুলার তথ্যটা সে অন্য কোনো দেশকে দিতে পারবে না। আর আকসাটা হচ্ছে গিয়ে মোরলেস সার্ভিস ওরিয়েন্টেড। এক্ষেত্রে যেটা বলা হয় যে কম্ব্যাটেন্ট এবং নন কম্ব্যাটেন্ট যদি জাহাজ, নেভাল শিপ অফকোর্স, তারা যদি রেসিপ্রসিটি বেসিসে এটা হয়, তারা যদি বাংলাদেশে আসে বা বাংলাদেশ যদি আমেরিকায় যায়, তাহলে তাদেরকে বিশেষ কিছু সার্ভিস দেওয়া হবে। সে ফর এক্সাম্পল ফুড, ওয়াটার, মেডিকেল সার্ভিস বা ফুয়েল বা রিপেয়ারিং, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আকসার আন্ডারে পড়ে লজিস্টিক সাপোর্ট হিসেবে। তবে এটার একটু ব্রড ক্যাটাগরি আছে। ব্রড ক্যাটাগরিটা যেটা বলা যায় যে সে ফর এক্সাম্পল যে আমি জাস্ট একটা এক্সাম্পল থেকে বলছি যে আমেরিকান একজন সোলজার অসুস্থ হয়ে পড়লো, তাকে মেডিকেল ফ্যাসিলিটিস দিতে হবে। এখন আমেরিকান সোলজারদের মেডিকেল ফ্যাসিলিটি দেওয়ার জন্য যদি পর্যাপ্ত ব্যবস্থা বাংলাদেশে না থাকে, তাহলে এই চুক্তির অধীনে আমেরিকানরা বাংলাদেশে একটা টেম্পোরারি শেল্টার মতো, যেটাকে হসপিটালে তারা কনভার্ট করবে, সেই ধরনের জিনিস তারা তৈরি করতে পারবে। এটাই আকসার একটা অন্যতম বড় দিক। তো মিলিয়ে ঝুলিয়ে এই দুটো চুক্তি নিয়ে প্রায় দশকের বেশি, 10 বছরের বেশি ধরে এটা নিয়ে আলোচনা চলছে। এই রিসেন্টলি যেটা আমরা জানতে পেরেছি যে জিসোমিয়া আকসার মোটামুটি টেক্সট নিয়ে একটা বড় ধরনের ইনিশিয়েটিভ আছে, যেটাকে টেক্সটটাকে ফাইনালাইজ করা। তার আগে একটু বলে নিই যে এইটাকে পলিটিক্যাল লিডারশিপ, দুই দেশের যে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, তারাও চাইছে যে এই ধরনের যে চুক্তি রয়েছে, যে দুটো আলোচনার কথা বলছি আমি, এই চুক্তিগুলো হোক, এটা দুই পক্ষেরই রাজনৈতিক নেতৃবৃন্দ চাইছে। আমার একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে শুনেছি যে মানে আমেরিকানরা বাংলাদেশে ঘাঁটি করতে চায় বা সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়, এরকম জিনিস কি এর মধ্যে অ্যাপারেন্টলি যদি আমি বলি জিসোমিয়াতে সুযোগটা নাই। জিসোমিয়াতে ইন্টেলিজেন্স শেয়ারিং এর উপরে, ইনফরমেশন শেয়ারিং এর উপরে। আকসার ক্ষেত্রে যেটা আমি বললাম যে
সে ফর এক্সাম্পল তারা টেম্পোরারি বেসিসে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে, তাদের হয়তো বা একটা রিপেয়ার করার দরকার পড়লো, আমি এক্সাম্পল হিসেবে বলছি, তাদের একটা জাহাজ রিপেয়ার করার দরকার পড়লো, তো তাদের একটা ওয়ার্কশপ টাইপের তৈরি করতে হবে। তো তাদের এটা বাংলাদেশেও ওই যদি আমেরিকার মাটিতে যেমন তার যদি প্রয়োজন পড়ে সেটাও সে করতে পারবে, আবার আমেরিকানরাও যদি চায় তারাও এখানে এসে তাদের প্রয়োজন কিন্তু বাংলাদেশ সেটা প্রোভাইড করতে পারছে না, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তারা তৈরি করতে পারবে। একটা আশঙ্কা থেকেই যায়, যেটা এর আগেও যেটা আমাদের স্টোরিতেও মেনশন আছে, যে এই আলোচনাটা তো দীর্ঘদিন ধরে চলছিল, যে শেখ হাসিনার পিরিয়ডে একটা স্টেজে গিয়ে তারা মোটামুটি ইনফর্মালি টেক্সটের বিষয়ে এগ্রি করেছিল, কিন্তু তখন কিছু সিকিউরিটি এজেন্সিজ এবং তাদের একটা বিরোধিতার কারণে এটা করা সম্ভব হয়নি। তো এই যেইটা বলছেন আপনি যে ঘাঁটি গাড়ার বিষয়টা, আমেরিকা বড় দেশ, তারা চাইলে অনেক কিছুই করতে পারে, তবে সেটারও করারও একটা কিছু প্রক্রিয়া রয়েছে। আকসার দিয়ে তারা ঘাঁটি গাড়বে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, তবে ওই যে টেম্পোরারি যে এস্টাবলিশমেন্টের কথা বললাম বা টেম্পোরারি ইনফ্রাস্ট্রাকচারের কথা বললাম, হ্যাঁ এইটা আকসার মাধ্যমে করা সম্ভব। তো তার মানে বেস করা সম্ভব, মানে তারা চাইলে মানে টেম্পোরারি কতদিন জিনিসটা যেটা রয়েছে বেসটা টেম্পোরারি জিনিস, মানে ধরেন এই যেটা আমি উদাহরণ দিলাম, যে তাদের এটা রিপেয়ার দরকার, ওয়ার্কশপ তৈরি করতে হবে, ওয়ার্কশপ তাদের এটা শেষ হয়ে গেলে, এখন যদি এরকম হয় যে প্রতিবারই যখন আসবে তাদের জাহাজ রিপেয়ার করতে হবে, তো ওয়ার্কশপ হয়তো বা একটা পার্মানেন্ট টেম্পোরারিটাকে হয়তো বা তারা পরবর্তীর জন্য রেখে দিতে পারে। তার মানে ঝুঁকি বাড়ছে, ঝুঁকি যদি সেইভাবে ইফ উই ক্যানট হ্যান্ডেল ইট প্রপারলি, ইয়েস অফকোর্স ঝুঁকি তো বাড়বেই, কারণ এগেইন গো ব্যাক, ইউএস বড় দেশ, সেখানে এই জিনিসটাকে তাদেরকে ঠিকমতো হ্যান্ডেল করা, তাদেরকে ঠিকমতো ম্যানেজ করে চলা, এটা বাংলাদেশেরই করতে হবে। তবে অ্যাট দ্য সেম টাইম এই চুক্তির আরও একটা বড় দিক হচ্ছে জিওপলিটিক্যাল যে টেনশনের কথা আপনি প্রথমে বলছিলেন, সেটাতেও আসে যে এই ধরনের চুক্তি যখন হয় তখন একটা অ্যালাইনমেন্ট শো করে। অফকোর্স আমরা ইউনি অ্যালাইনমেন্ট যেটাকে বলে, যে একই দিকে ধাবিত হওয়া, আমরা বাংলাদেশ সেটা কখনোই করি না, আমরা একটা ব্যালেন্স মেনটেন করে চলি। ইউএসএ, চায়না, ইন্ডিয়া, জাপান, টার্কি, রাশিয়া, আমরা তো সবগুলো দেশের মধ্যে ব্যালেন্স করে চলি। এই জায়গাগুলোতে যদি আমেরিকার সাথে এই ধরনের একটা ডিফেন্স প্যাক্টের বা ডিফেন্স চুক্তির দিকে আমরা যাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে অন্যান্য দেশগুলো এটাকে, বিশেষ করে চায়না, সেটাকে কিভাবে দেখছে। এবং এক্ষেত্রে যেটা অবশ্যই চায়নাকে আমাদের এঙ্গেজড হতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এটা আমরা এই কারণে করেছি, বা হোয়াট এভার দ্য রিজনস আর। মেক এ লং স্টোরি শর্ট, এইটা নেগোসিয়েশনটা যে শুধু ইউএসের সাথেই হবে বিষয়টা সেরকম না, ওই ব্যালেন্সিং অ্যাক্টের আন্ডারে বাংলাদেশে জন্য ইম্পর্ট্যান্ট যে স্টেক হোল্ডার্সরা রয়েছে, যারা এই ইউএস বাংলাদেশ রিলেশনশিপটাকে তাদের মতো করে দেখে, সেই সমস্ত ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডারদের সাথেও কিন্তু আমাদের এঙ্গেজড হতে হবে, টু কনভিন্স দেম। একটা জিনিস আমার জানার, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে চায়না বা ইন্ডিয়া, তাদের সাথে কি এমন কোনো প্যাক্ট আমাদের আছে? বাংলাদেশের সঙ্গে এই ধরনের প্যাক্ট অবশ্যই আছে, চায়নার সঙ্গে আছে। বাংলাদেশের আমার জানা মতে প্রায় 10-এরও বেশি সামরিক চুক্তি বিভিন্ন দেশের সাথে আছে। এখন সেটা সংখ্যা আরও বাড়তে পারে, আমি এটা কয়েক বছর আগের কথা বলছি। টার্কির সঙ্গে আমাদের ডিফেন্স চুক্তি রয়েছে, চায়নার সঙ্গে রয়েছে, ইন্ডিয়ার সঙ্গে তো অবশ্যই রয়েছে। আর বাই দ্য ওয়ে, এই যে জিসোমিয়া বা আকসা, আমেরিকার এই চুক্তি দুটো প্রায় 70টারও বেশি দেশের সাথে তারা করেছে, ইনক্লুডিং এই অঞ্চলে যদি আমি বলি, চায়না, সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অনেক দেশের সঙ্গে তাদের এই চুক্তিটা রয়েছে। তারাও এটা ম্যানেজ করে চলছে, তাদের সঙ্গেও আমেরিকার সম্পর্ক রয়েছে, চায়নার সম্পর্ক রয়েছে, সবগুলোকে মিলিয়ে তারা কিন্তু এটা ম্যানেজ করে চলছে। এটা কি আমাদের জন্য খুব দরকার? যদি আপনি বাংলাদেশ ইউএস রিলেশনশিপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, একটা জিনিস রয়েছে যে ফর এক্সাম্পল, যে আপনি একটা ক্লাসে পড়েন, তারপরে তো পরীক্ষা দিয়ে আপনি পরবর্তীতে ধাপে উত্তীর্ণ হবেন, এইটা আই ক্যান সে ইট ইজ সাম সর্ট অফ পরীক্ষা। যে পরীক্ষাটায় আপনি যদি না
অ্যাপিয়ার করেন এবং পাশ করেন, তাহলে আপনি পরবর্তীতে ধাপে যেতে পারবেন না। আমাদের এই যে সম্পর্কটা যেটা আমরা বলি বাংলাদেশ ইউএস রিলেশনশিপ, একটা জায়গায় কিন্তু আটকে রয়েছে, এর উপরে কিন্তু উঠছে না। আমি ইন্ডিয়ার এক্সাম্পল দিতে পারি যে ইভেন আর্লি 2000 যখন তারা এই চুক্তিগুলো করেনি, বাই দ্য ওয়ে ইন্ডিয়া এবং ইউএসের ভিতরে কিন্তু বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। আর্লি 2000 তখন তারা আলোচনা করছিল যে তারা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে, এবং তখন যখন এই চুক্তিটা করেছে উইদিন 10 ইয়ার্স তাদের সম্পর্কের মাত্রাটা কিন্তু ভিন্ন ধরনের হয়ে গেছে। উইদিন স্প্যান অফ 1 ডিকেড, এক দশকের ভিতরেই। তো এইটা সম্ভব হতো না যদি না তারা এই ধরনের চুক্তি করত। এবং সেড দ্যাট, আমি বলছি না যে এটার রেজাল্ট সবসময় ভালো হয় বা ভালো রেজাল্ট বয়ে আনে, বাট আপনি যদি মনে করেন যে আপনি ইউএসের সঙ্গে সম্পর্কটাকে আরও একটু উপরের ধাপে নেবেন, আপনাকে এই ধরনের চুক্তি করতেই হবে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে 2024 সালের 2 মে রাখাইনের একটি গ্রামে আরাকান আর্মিরা গণহত্যা চালিয়েছিল, এবং হিউম্যান রাইটস ওয়াচের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেই গ্রামে যে 200 জন মানুষকে, প্রায় 200 জন মানুষকে যে হত্যা করা হয়েছিল, সেসব বিষয় নিয়ে বিস্তারিত বলবেন আমাদের নিউজ এডিটর সাইরাস রহমান। সাইরাস, বিষয়টা কি হয়েছিল এবং প্রতিবেদনটাতে কি দেখা গেছে? প্রতিবেদনে যেটা প্রমাণ করতে পেরেছে হিউম্যান রাইটস ওয়াচ, যে ওখানে সত্যি একটা গণহত্যা হয়েছিল। সত্যি কেন এটার মানে সত্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করে আসছে মিয়ানমার, কিন্তু ওখানে 2রা মে 2024 সালে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটার খুব সুন্দর একটা রিপোর্ট তৈরি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ফরেনসিক টেস্ট এবং উইটনেস অ্যাকাউন্ট, প্রত্যক্ষদর্শীদের বিবরণী নিয়ে ওরা একটা বড় রিপোর্ট তৈরি করছে, যেটাই পাবলিশ হয়েছে 19 তারিখে। এটাতে কতজন মারা গেছে, তার মধ্যে কতজন শিশু আপনি উল্লেখ করেছেন? এখানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে 170 জন, তার মধ্যে 90 জনই শিশু, নারী। কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকে যারা ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছে, অনেকেই আছেন বাংলাদেশে, তারা বলছে মৃতের সংখ্যা 500 জনের অধিক হতে পারে। মিয়ানমার যে বারবার অস্বীকার করে গণহত্যার বিষয়ে, বা আরাকান আর্মিও অস্বীকার করে গণহত্যার বিষয়ে, এইটা দ্বারা প্রমাণ হলো বেসিক্যালি যে তারা একদিনে 170 জনকে হত্যা করেছে। ওই গ্রামটাতে আসলে একই দিনে 170 জন মানুষকে হত্যা করা হলো, এবং রাখাইনের সেই গ্রামে আরাকান আর্মি যে হত্যা করলো, তো ওই গ্রামটার কি অবস্থা? গ্রামটা খুবই সাধারণ একটা গ্রাম, হোয়া সিরি, রাখাইন স্টেটে বুথিদং শহরের কাছের একটা গ্রাম। কিন্তু এখানে ওই গ্রামবাসী পড়ে গেছিল মিয়ানমারের সামরিক জুন্টা আর আরাকান আর্মির যুদ্ধের ভিতরে। এখন আরাকান আর্মি মনে করেছে যে গ্রামবাসীরা মিয়ানমারের সামরিক জুনটাকে সহায়তা করছে। এখন হয়তো সামরিক জুনটা সহায়তা করতে বাধ্য করছে। তো আরাকান আর্মি যখন ওই গ্রামটার দিকে আগাচ্ছিল, সাদা পতাকা নিয়ে গ্রামবাসীরা একটা আত্মসমর্পণ করেই ওরা বুথিদং শহরের দিকে ওরা দৌড়ে পালানোর চেষ্টা করেছিল। তখন হচ্ছে ওদেরকে আটকিয়ে ওদেরকে গুলি করে মেরেছে নির্বিচারে, এবং ফরেনসিক রিপোর্টে দেখা গেছে যে ওদেরকে মাথার পিছনে বন্দুক ঠেকিয়েও অনেককে মারা হয়েছে। এরা নিরস্ত্র ছিল সবাই। দীর্ঘদিন ধরেই মিয়ানমার অস্বীকার করে আসছে যে এরকম কিছু হয়েছিল ওদের ওখানে, কিন্তু এখন ওই যে স্যাটেলাইট চিত্র আর ফরেনসিক এভিডেন্স কালেক্ট করে এখন হিউম্যান রাইটস এটা প্রমাণ করে ছেড়েছে যে ওখানে আসলেই গণহত্যা চালিয়েছে আরাকান আর্মি। এবং মানে এখনো ওখানে গেলে মৃতদেহ তো নাই, 2024 সালের ঘটনা, মাঠ ভর্তি খালি মানব কঙ্কালের স্তূপ, মানে কবরও দেয় নাই ওরা, লাশটা জাস্ট ফেলে রেখে দিয়েছিল, হাড্ডিগুলা খোলা মাঠে পড়ে আছে, তার মানে কবর হয় নাই ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে তার মানে ওই গ্রামবাসীদের নিয়ে দুই পক্ষের একটা সন্দেহ ছিল। তার মানে আরাকান আর্মিরও সন্দেহ ছিল, আবার মিয়ানমারের যে মিলিটারি বাহিনী, মিলিটারি
তো তাদেরও সন্দেহ ছিল যে তারা হয়তো ওই পক্ষকে সমর্থন করছে বা এরকম কিছু কি? হ্যাঁ, সন্দেহ তো ছিলই। হয়তো মানে এক পক্ষ মনে করছে যে আর এক পক্ষের সাথে আঁতাত আছে, এবং হচ্ছে যে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও ঘটনাটা তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সরকার পক্ষ থেকে, আরাকান আর্মি থেকে। এবং এমনও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে আছে যে এমনও হয়েছে যে সার্ভাইভারদেরকে আটক করে নিয়ে গেছে, ওদেরকে বাধ্য করছে একটা ক্যাম্পে আটকে রেখে লুট হয়ে যাওয়া পশু পাখির দেখাশোনা করতে, খাবার দাবারের ক্ষেত খামার দেখাশোনা করতে, লুট হয়ে যাওয়া টেরিটরির। ওদেরকে দিয়ে ফলস টেস্টিমনি তৈরি করে নিচ্ছে যে আসলে এক পক্ষ তাদেরকে মারতে গেছিল, আরাকান আর্মি তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। তো বিভিন্ন ধরনের ন্যারেটিভ ওরা চালাচ্ছে, কিন্তু রিপোর্টে সত্যটা বাহির হয়ে এসছে হিউম্যান রাইটস ওয়াচের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও আইন শৃঙ্খলার পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। এদিকে ফুটপাত থেকে শুরু করে শিল্পপতিরা পর্যন্ত চাঁদাবাজির শিকার হচ্ছেন। এসব নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। কামরুজ্জামান, কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে মানুষ, বিশেষ করে একদম ফুটপাতের হকার থেকে শুরু করে শিল্পপতিরা? কারণ তাদেরকে চাঁদার দাবি তোলা হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে তাদের থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমন বলছিলেন যে চাঁদাবাজির অবস্থা, চাঁদাবাজির যে চিত্রটা সেটা আগেও যা ছিল এখনও তাই আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা যখন বললাম, আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হেলালউদ্দিন যিনি আছেন, তিনি এই ব্যবসায়ী সমাজের সবার কাছে একটা পরিচিত মুখ। তিনি খুব দিয়ে বললেন যে চাঁদাবাজ ব্যবসায়ীরা তো চাঁদা দিয়ে থাকে এবং এটা একটা কন্টিনিউ প্রসেস, সিস্টেম পাল্টাইছে কিন্তু চাঁদা বন্ধ হয়নি। একইভাবে ব্যবসায়ীদের যত সংগঠন আছে, বিজিএমএ, বিকেএমএ, বিসিসিআই সহ ঢাকা চেম্বার, অনেক ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি এবং আপনি জানবেন যে ঢাকা চেম্বারের নেতৃবৃন্দ তো একসময় প্রকাশ্যে বলেছেন চাঁদাবাজির কথা বলেছেন। এই অবস্থায় মানে কেউই চাঁদাবাজির বাইরে না। হকাররা যারা আছে ফুটপাতে, আপনি জানেন যে হকার উচ্ছেদে একটি অভিযান শুরু হয়েছে। এর মধ্যে যে দাগ দিয়ে দিয়ে স্থান বরাদ্দের একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানেও নাকি নতুন আঙ্গিকে নতুন ধাঁচে চাঁদাবাজি হচ্ছে, এরকম অভিযোগ করেছে খোদ হকার্স ফেডারেশন, হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। আপনি আরও জানবেন যে বাংলাদেশে কয়েকটি বড় কোম্পানির একটি হচ্ছে যে পার্টেস গ্রুপ, আম্বার গ্রুপ। এই আম্বার গ্রুপের মালিক নিজে চাঁদাবাজি শিকার এমন অভিযোগ করেছেন থানাতে, রূপগঞ্জ থানাতে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, পুলিশ মহাপরিদর্শকের কাছে তিনি এখনও প্রতিকার পাননি। তিনি 2 মাস আগে লিখিত অভিযোগ করে কোনো প্রতিকার পাননি। এরকম অনেক ব্যবসায়ী আছেন যে যারা চাঁদাবাজি শিকার হচ্ছে, নানানভাবে চাঁদা নেওয়া হচ্ছে, নানান কৌশলে, এবং এরা রাজনৈতিক পরিচয়ের আড়ালেই এইসব লোকজন চাঁদাবাজি করছে। সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? এইটা আপনি জানেন যে বর্তমান সরকার চাঁদাবাজির এগেনস্টে, মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ একটি অভিযান চালানো হচ্ছে। এই অবস্থায় পুলিশ সপ্তাহ শেষ হয়েছে গত সপ্তাহে। এরপরেই সারা দেশের এসপি মানে পুলিশ সুপারদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। জানি সে যে পরিচয় হোক, এটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে চাঁদাবাজের পরিচয়, অপরাধের পরিচয় যাই হোক, তাদেরকে আইনের আওতায় আনতে। আসলে চাঁদাবাজিটা এমন কৌশল হচ্ছে, কোনো কোনো মিল ফ্যাক্টরি যেগুলিতে আছে সেখানে জোট ব্যবসা নামে চাঁদা হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সাপ্লাই দেওয়ার নামে চাঁদাবাজি হচ্ছে, মানে নানান কৌশলে। এক্ষেত্রে যে বড় একটি অংশ যে আইনের আওতায় আসছে তা বলা যাবে না। বাট পুলিশ বলছে যে আমাদের কাছে যদি কেউ অভিযোগ না করে তাহলে পরে আমরা কার বিরুদ্ধে ব্যবস্থাটা কীভাবে নেব। এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে অভিযোগ করে অনেক সময় উল্টা প্রাণনাশের ঝুঁকি তৈরি হয়। এমনি অপরাধ বিশ্লেষকদের সাথে কথা বলেছেন, তারা আসলে কি তারাও মনে করে? এটা বলেছেন যে আসলে চাঁদা তো মানে যুগ যুগ ধরে চাঁদাবাজের অভিযোগ ছিল, এটা কখনো মানে বন্ধ করা যাবে না, এটা নিয়ন্ত্রণ করা যাবে। সেক্ষেত্রে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠিন হলেও যারা ভুক্তভোগী তাদেরকে একটু সোচ্চার হতে হবে, এবং তারা যদি লিখিত অভিযোগ না করে কিংবা মৌখিকভাবে হোক পরিচয় গোপন না রেখে যদি অভিযোগ না করে, তাহলে তো এর থেকে প্রতিকার মেলা সম্ভব না। একজন প্রবাসী খুনের শিকার হয়েছেন, তো সেই বিষয়ে আসলে কি বেরিয়ে আসছে? এই খুনের পেছনে কি কারণ, কি মোটিভ? এই যে প্রবাসী খুনের কথা বলছেন, এই প্রবাসীর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে। তিনি সৌদি আরব প্রবাসী। তিনি গত 13 তারিখে তিনি বিবাহিত। তিনি তার পরিবারকে না জানিয়ে ঢাকায় আসেন। এসে তার আরেকজন প্রবাসী বন্ধু, তার স্ত্রীর সাথে তার একটা গোপন সম্পর্ক ছিল পরিচয় সূত্রে। সেই সুবাদে তিনি বিভিন্ন পর্যায়ে তাকে 5 লাখ টাকা পাঠিয়েছে সৌদি আরব থেকে। তার মধ্যে একটা গোপন সম্পর্ক গড়ে উঠলে ওই বন্ধুর স্ত্রীর আহ্বানে সারা দিয়ে তিনি ঢাকায় এসে সরাসরি মান্ডা এলাকায়, কমলাপুর মান্ডা এলাকায় ওই বন্ধুর স্ত্রীর বান্ধবীর বাসায় ওঠার পরে সে তাকে বিয়ের জন্য চাপ দেয়। তো এবং সে বিয়ে করতে অস্বীকার করলে পরে বলে যে আমার 5 লাখ টাকা ফেরত দাও।
এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে। ওই যে প্রবাসী যে মোকাররম, সে আবার ওই বান্ধবীর যে মহিলার মাধ্যমে আসে, তার বান্ধবীর এক কিশোরী মেয়ে আছে, তার সাথে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টা করে। সব মিলে যেহেতু একদিকে বিয়ের চাপ, 5 লাখ টাকা ফেরতের চাপ এবং অনৈতিক সম্পর্কের আরেকটি অপচেষ্টা, সব মিলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। 13 তারিখ রাত্রে তাকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন করে তারপরে পর্যায়ক্রমে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাথরুমে এনে লাশ 8 টুকরা করা হয়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে লাশগুলি, টুকরো টুকরো লাশগুলি ফেলে রাখা হয়। গত রবিবার এই লাশের যখন পচা গন্ধ বের হয়, তখন এলাকাবাসী 999 জাতীয় জরুরি সেবায় ফোন করলে পরে পুলিশ টুকরো লাশ উদ্ধার করে। এরপরে আঙ্গুলের ছাপের যে ফিঙ্গারপ্রিন্ট, সেটা সূত্র ধরে এই নিহতের পরিচয় শনাক্ত হয়। তারপরে তাদের পরিবারের মাধ্যমে জানতে পারে যে ওই যে মহিলার কথা বললাম যে বন্ধুর স্ত্রী, সেও আবার মিসিং ছিল। আর এই মোকাররমের লাশ পাওয়া গেল। সব যুগসূত্র মিলে পুলিশ তদন্তে নামে প্রযুক্তির সহযোগিতায় ওই মূল যে বন্ধুর স্ত্রী, তাকে না পেলেও তার বান্ধবী এবং তার কিশোরী মেয়েকে পুলিশ এখন গ্রেপ্তার করতে পেরেছে এবং খণ্ডিত মাথাসহ খণ্ডিত 8 টুকরা উদ্ধার হয়েছে। ধন্যবাদ কামরুজ্জামান খান আপনাকে।